যে বিডিআর বিদ্রোহের যে 25-26 2 দিন পরে 27 তারিখে যেদিন সেনাকুঞ্জে প্রধানমন্ত্রী এবং সেনাপ্রধান সহ আপনাদের মিটিংয়ের কথা, সেই কথাগুলি আপনি বলছিলেন। হ্যাঁ, ওই কথা বলতে নিয়ে আপনি যেটা বলছেন যে শুরুটা একটা গল্প বলেছিলাম, তো গল্পটা কিভাবে আসলো সেটাই হলো বলতে নিয়ে এত কথা হলো। তো সেনাপ্রধানকে যখন আমি এটা বললাম যে এরকম সেনাপ্রধান তো আমার দরকার নাই, যে ঘটনার সময় সে ফেস করে না, যা আরও নিরাপদ জায়গায়, যেটা আমি উল্লেখ করেছি যে শাড়ির নিচে বসেছিলেন, উই ডোন্ট নিড ইউ, গেট আউট ফ্রম হেয়ার। আই সেড দিস স্পেসিফিক্যালি, আই সেড দিস, গেট আউট ফ্রম হেয়ার। সবাই জানে শুনে এই কথাটা কেউ বলে না, কিন্তু যে আমি মঈনুল আহমেদকে স্ট্যান্ডিং একটা সেনাপ্রধানকে বলেছিলাম যে গেট আউট অফ ফ্রম হেয়ার, আমরা আমাদের সমস্যার সমাধান করব, আপনার লাগবে না, গেট আউট। এবং সে ওখান থেকে তখন চলে যায়, স্টেপ আউট করে চলে যাচ্ছে। তখন আমি বললাম যে আপনি পদাতিক বাহিনীর একজন অফিসার, আমি আপনার আচরণে আমি লজ্জিত, আমি বললেই চলে যাচ্ছেন, ঠিক আছে যান, বাট ফেরত আসেন, সমস্যা সৃষ্টি আপনি করেছেন, আপনাকে সলভ করে যেতে হবে, ইউ কাম ব্যাক। তারপর সে আসলো, এসে আমি বললাম যে তখন এই গল্পটা বললাম যে শুনে যান যে আমরা কারা। 2 দিন ঘটনার সময় আমাদেরকে ইউনিটে থাকতে হয়েছে, সৈনিকদের যাতে কোনো বিশৃঙ্খলা না হয়। আমরা ইউনিটে ঘুমাইছি, খাইছি, ওইখানে থাকছি। 27 তারিখে সম্ভবত 11টা বা এরকম একটা সময় আমাদেরকে বলা হলো যে সেনাপ্রধান সবাইকে অ্যাড্রেস করবে, সবাই বাসায় যাও। 25-26 তারিখে তো ঘটনা সব জানে কী হয়েছে আমাদেরকে। 26 তারিখে রাত্রে আমি বাসায় আসছি। 27 তারিখে অফিসে যাওয়ার পরে আমাদেরকে বলা হয়েছে যে উনি অ্যাড্রেস করবেন, চলে আসছি সেনা সদরে অ্যাড্রেস শোনার জন্য। কিন্তু 26 তারিখ রাত্রে যেটা ঘটছে, যে আমি আসছি তখন তো মানুষ শুধু টেলিভিশন দেখতেছে, আর তো কিছু না। তা আমার মেয়ে, সে তখন সব বোঝে, ইন্টারমিডিয়েট পাস করছে, তো ও বসে বসে এগুলো তো দেখে সে তো সিরিয়াসলি হার্ট। তো আমি বাসায় আসার পরে আমার মেয়ে আমার কাছে আসলো যে তোমার কিছু ছবি টবি দাও, আমি একটু একটা কাজ করবো। তা আমি তো দেখছি টেলিভিশন, আমি রেগে গেলাম যে তুমি যাও তো এখান থেকে, আমার আমার কিন্তু মন মেজাজ ভালো না, তুমি যাও, এগুলো এখন কোথায় আছে আমি জানি না। তাকে বের করে দিলাম। তো আমার ওয়াইফ তখন বলছে তুমি জানো এই 2 দিন তার কী অবস্থা গেছে, মাথায় একটা হাত দাও, ও যে অফিসার মারা গেছে তুমিও তো তার মধ্যে হতে পারতা, সে তো ওই রকম চিন্তা করছে, তার বাবাও তো এখানে থাকতে পারত। তারপর ডেকে তাকে আমি একটু আদর করলাম এবং বললাম যে এই যে দেখো কোথায় কোথায় অ্যালবাম সব আছে, কোথায় ওখান থেকে বের করো। আমার মেয়ে কিন্তু দিন সারা রাত ঘুমায় নেই, সে একটা মতন কার্ড মতো বানিয়েছে, যার মধ্যে আমার বিভিন্ন সময়ের ছবি টবি এগুলো ছিল, এবং ওখানে মূল কথাটা ছিল যে আই এম প্রাউড অফ মাই ফাদার, ইজ এ হিরো, এবং কি কারণে সেগুলো লেখা। তো এইটাই সকালবেলা সে আমার হাতে দিল। তা আমি তারিখে, হ্যাঁ, তো দিলে আমি তখন মানে রেডি হয়ে অফিসে যাচ্ছি যখন, তখন এরা আমার ওয়াইফ দুইজনই গেট পর্যন্ত, সাধারণত যেটা হয়, আমি আমার মেয়েকে কপালে চুমু দিলে আমার ওয়াইফকে দিলাম, দিয়ে বের হচ্ছি। তো আমার মেয়ে তখন যে কথাটা, চোখ মুখ লাল, কথা এক্সপ্রেস করতে পারতেছে না কিছু। ও যেটা বললো সেটার আমার ট্রান্সলেশনটা এরকম, আমি বলেছি এটা প্রকাশ্যে, আমার মেয়ে ওইভাবে মনে আছে কিনা এখন জানি না। সে বলতেছে যে এত নিষ্ঠুর কিভাবে হতে পারলো, সে ইংরেজিতে কথা, ইংলিশ মিডিয়ামে চালাতেছিল, তাও পিপল কুড বি সো ব্রুটাল, আঙ্কেলদেরকে এরকম মেরে ফেললো। ইউ আর মাই অনলি ফাদার, স্টিল আই এম স্যাক্রিফাইসিং ইউ, গো অ্যান্ড কিল দোজ বাস্টার্ড। চোখে পানি চলে আসলো। আমি এইরকম একটা কথা শুনে আসছি স্যার আজকে, আই এম স্যাক্রিফাইসড বাই মাই ফ্যামিলি, লেট আস গো কিল দোজ বাস্টার্ড হোয়ার দে আর। আপনি এখন সবগুলো জিওসিকে অনসেট করেন, তাদেরকে বলেন যে গো আউট অফ ক্যান্টনমেন্ট, গেট দোজ বাস্টার্ড, উইল টেক রিভেঞ্জ, উই ডোন্ট হ্যাভ এনি গভর্নমেন্ট। তখন সে বলে না, এটা তো করা যায় না এভাবে। তো আমি বললাম যে এগুলো আমার শোনা দরকার নাই, আপনি সব জিওসিকে অনসেট করেন এবং বলেন যে গো আউট অফ ক্যান্টনমেন্ট, গেট দোজ বাস্টার্ড। পরিষ্কার কথা, আমরা প্রতিশোধ নিব। এটা আমাদের ন্যাশনাল সভারেন্টির উপরে একটা আঘাত, এবং যারা করেছে আমরা জানি।